আসসালামু আলাইকুম। আমার নাম কাজী শামীম হাসান। আমি কাতারের দোহা থেকে বলছি। যারা ইতিপূর্বে আমার সাথে পরিচিত রয়েছেন, আমাকে চেনেন এবং যারা আজকে প্রথমবারের মতো দেখছেন, সবার জন্য শুভকামনা এবং আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি হলো সুশাসন এবং বাংলাদেশের সংবিধান এবং আমাদের অধিকার। অ্যাকচুয়ালি সুশাসন এটি কোনো দয়ার ব্যাপার নয়, এটি আপনার আমাদের 18 কোটি মানুষের অধিকার। যে কোনো একটি কল্যাণমুখী রাষ্ট্রে এটি তার নাগরিকের সুশাসন প্রাপ্তির কোনো বিকল্প নেই। সুশাসন ছাড়া একটি রাষ্ট্র তার সর্বোচ্চ সম্মানজনক অবস্থানে কখনোই দাঁড়াতে পারে না এবং বাস্তবিক অর্থে উন্নয়ন বলতে যা বোঝায় সেটি সুশাসন ভিন্ন সম্ভবপর নয়। উন্নয়ন মানে কিন্তু দালান কোঠা রাস্তাঘাটের উন্নয়ন নয়। উন্নয়ন মানে নীতিনৈতিকতার উন্নয়ন, উন্নয়ন মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সৎ শাসনের উন্নয়ন, অনেক কিছুই বোঝায়। তো সেক্ষেত্রে আমাদের সংবিধান আমাদের এই সুশাসনের ব্যাপারে কি কথা বলছে, কি রাইট আপনাকে আমাকে দিয়েছে, সেটি নিয়ে একটু আলোকপাত করি। যদিও আমি সংবিধান বিশেষজ্ঞ নই, আমার যে সকল বন্ধুরা সিনিয়র এবং জুনিয়র বাংলাদেশের সংবিধান নিয়ে যারা কাজ করেন বিশেষজ্ঞ, তাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিয়ে আমি বিষয়গুলোকে উপস্থাপন করছি। আমি যদি ভুল বলি আপনারা অবশ্যই সেটি মন্তব্যে এসে আমাকে জানাবেন। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 11-তে বলা হয়েছে গণতন্ত্র ও মানবাধিকারের স্বীকৃতি এটি সুশাসনের একটি অন্যতম প্রাণ এবং এখানে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এখানে নিশ্চিত করা হয়েছে আপনি, আমি, আমরা যেই হই না কেন বাংলাদেশের নাগরিক হলে অনুচ্ছেদ 11-তে আমরা গণতন্ত্র পাব এবং আমাদের মানবাধিকার রক্ষিত হবে, সেটি নিয়ে কথা বলা হয়েছে। আসুন অনুচ্ছেদ 59 এবং 60-এ কি বলা হয়েছে। অনুচ্ছেদ 59 এবং 60-এ বলা হয়েছে আমাদেরকে স্থানীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেটি অবশ্যই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং সেখানে স্থানীয় সরকারের যে ক্ষমতা কি হবে সেটি সুস্পষ্টভাবে 60 অনুচ্ছেদে বলা হয়েছে। অর্থাৎ 60 অনুচ্ছেদে সম্পূর্ণভাবে একজন স্থানীয় সরকার প্রতিনিধির কতটুকু ক্ষমতা থাকবে এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিত করা হবে, এটি নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠা এবং ক্ষমতা অনুচ্ছেদ 59 এবং 60-এ নিশ্চিত করা হয়েছে। এবার আসি শুনি অনুচ্ছেদ 77-এ কি বলা হয়েছে। অনুচ্ছেদ 77-এ স্পষ্ট বলা হয়েছে সরকারি কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে একজন ন্যায়পাল নিয়োগের কথা বলা হয়েছে। আমরা জানি যে বাংলাদেশে পাল বংশ নামে একটি বংশ আছে এবং এক সময় তাদের রাজত্বও ছিল। আসলে এটি সেই পাল নয়। পাল বংশের যে রাজার রাজত্ব সেটিও সে পাল নয়, আপনারা ভালো করে জানেন। এবং আমাদের দেশে যে পালেরা হাড়ি পাতিল বানায়, মাটির কলসি বানায়, অত্যন্ত চমৎকার কারুশিল্পী তারা, সেটি নয়, এটি ন্যায়পাল। 1809 সালে সুইডেনে প্রথম ন্যায়পালের বিধান জারি করা হয় এবং অবাক হবেন জেনে যে বাংলাদেশে 1980 সালে অর্থাৎ 40 বছর আগে ন্যায়পালের বিধান জারি করা হয়। অথচ সেই 1980 সাল থেকে আজ অবধি কতগুলো সরকার এসেছে, কত ধরনের সরকার এসেছে, বাট বাংলাদেশে ন্যায়পাল কেউ সুনিশ্চিত করতে পারেননি, একজনকেও ন্যায়পাল হিসাবে নিয়োগ দিতে পারেননি। তাহলে সুশাসন কোথা থেকে আসবে? আসলে ন্যায়পাল কিভাবে এটাকে নিশ্চিত করেন? ন্যায়পাল সরকারি যে কর্মচারী তাদের দুর্নীতির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন, সেটি সংবিধানের অনুচ্ছেদ 77-এ স্পষ্টভাবে বলা হয়েছে, যেটি বাংলাদেশে কার্যকর হয়নি। এছাড়া সংবিধানের 3য় ভাগে
অনুচ্ছেদ 26 এবং 47-এ নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং অষ্টম ভাগে অনুচ্ছেদের 127, 132-এ সরকারি অর্থের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের কথা মহা হিসাব রক্ষক ও নিয়ন্ত্রকের বিধান যুক্ত করা হয়েছে। আমরা সরকারি অর্থের যে স্বচ্ছতার বিষয়গুলো সেটি নিয়ে আমার মনে হয় যে জনগণের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই যে এটি বাংলাদেশে সুনিশ্চিত করা হয় না, আর হয় না বলেই 37,50,000 টাকায় পর্দা কেনা যায়, আবার 1.5 লাখ 2 লাখ টাকায় একটা স্টেথোস্কোপ কেনা যায়, একটা গরুর প্রজননের জন্য যে কাঠি দরকার হয় যেটির দাম 90 পয়সা সেটি 3.5 লাখ টাকায় কেনা যায়। এর বাইরে আপনারা জানেন যে বিদেশে আলু চাষ, মাটি কাটা, লাইট লাগানো, হ্যাঁ, সহ বিভিন্ন রকমের হাস্যকর ট্রেনিংয়ে বিদেশে যাওয়া যায় ফুর্তি করার জন্য। হ্যাঁ, সরকার এ ব্যাপারে উৎসাহিত করে থাকে ট্রেনিংয়ের নামে, যে ট্রেনিংগুলো আসলে কিভাবে দুর্নীতি প্রতিরোধ করা যায়, আইনের শাসন কায়েম করা যায়, সেই ট্রেনিংয়ের জন্য কখনো আমরা যেতে দেখি না। আমরা যেতে দেখি বাংলাদেশের জনগণের যে অর্থ, সেই অর্থ অপচয় করে কিভাবে বিদেশে সফর করা যায়, আনন্দ ভ্রমণ করা যায় সেটির জন্য। যেহেতু সরকারি অর্থের স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই, সে কারণেই এই বিষয়টি বারবার ঘটে আসছে। আসলে সুশাসন তখনই বাস্তবায়িত হবে যখন জনগণ তার সাংবিধানিক অধিকারগুলো সুনিশ্চিত করবে। আর এক্ষেত্রে বাংলাদেশে যেটি ছিল সেটি হলো, আপনারা জানেন যে 16 বছর রাষ্ট্রপতি শাসিত শাসন বিদ্যমান ছিল এবং তারপরে সংসদীয় পদ্ধতিতে আমরা যেটা বলি যে প্রাইম মিনিস্টারিয়াল শাসন, সেটিতে আমরা ফিরে এসেছি। এখানে যে মূল সমস্যা সেটি হলো সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী ফ্লোর ক্রসিংটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফ্লোর ক্রসিং আসলে কি আপনারা জানেন, তারপরও আমি একটু বলছি। সেটি হলো, ফ্লোর ক্রসিং মানে হলো একজন সংসদ সদস্য, সে যে দল থেকে নির্বাচিত হোক না কেন, সে সেই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো রকমের কোনো ভোট দিতে পারবে না, মতামত দিতে পারবে না, এমনকি দল পরিবর্তন করতে পারবে না। সেই দল যত অন্যায় করুক, সেই সংসদ সদস্যকে, সে যত বড় ভালো মানুষ হোক না কেন, তার দল যদি অন্যায় করে তাকে সে অন্যায় মেনে নিয়ে সেই পক্ষে তাকে ভোট দিতে হবে। এটি হলো নিয়ম, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী এটি করা হয়েছে। এবং এটির অর্থ হলো যে সংবিধানে বাংলাদেশের যে সংসদ সদস্য আছে সে 350 জন বিশেষ সংসদ সদস্য, সেই সংসদ সদস্যদের আপনারা দেখতে পাচ্ছেন যে 350 জন সংসদ সদস্যকে মোটামুটি এখানে সুনিশ্চিত করা হয়েছে যে তারা রাবার স্ট্যাম্প হিসাবে কাজ করবেন। তো বাংলাদেশে যেটা হচ্ছে যে আইন প্রণয়নে যথেষ্ট পরিমাণ সমস্যা রয়েছে এবং সেখানে প্রতিহিংসা, বিরোধী দলের প্রতি চরম নিপীড়ন এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা, এই বিষয়গুলো বারবার চলে এসছে, যেগুলো সুশাসনের একটি বড় অন্তরায়। এবং এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা এক ধরনের নিষিদ্ধ, এবং কোনো ব্যক্তি যদি এটিতে সম্পৃক্ত হন তাহলে সে ভয়ঙ্কর রকমের পানিশ হতে পারেন, বিপদে পড়তে পারেন। এটি বাংলাদেশে অহরহ ঘটে আসছে। রাজনৈতিক জবাবদিহিতা সেটি নেই বললেই চলে। রাজনৈতিক জবাবদিহিতা আপনার একটা সময় ছিল যখন মনে করা হতো যে নির্বাচনের আগে যারা নির্বাচিত প্রতিনিধি তারা আপনার যথেষ্ট পরিমাণ ভোটের জন্য জনগণের কাছে যান, জনগণকে আমরা বলতাম যে পেপসি বা কোকোকোলার ফুস, 7-আপের ফুস, সেটি নির্বাচনের পর বন্ধ হয়ে যায়। চা, সিগারেট, বিড়ি এগুলো বন্ধ হয়ে যায়, জনগণের কাছে গিয়ে হাত জোড় করে ভোট চাওয়া বন্ধ হয়ে যায়। এখন আর ভোট চাওয়ার ব্যাপারও নাই। আর যারা সংসদ সদস্য হন মূলত তারা নির্বাচনে বিভিন্নভাবে এসে সংসদ সদস্য হন। আমরা দেখতে পেয়েছি যে পাপুল নামে একজন, সে 2016-তে হঠাৎ করে এসে আওয়ামী লীগে জড়িয়ে গিয়ে সে তার স্ত্রী সহ একবারে কোনোদিন জড়িত না থেকেও যেই এলাকায় তিনি সংসদ সদস্য হয়েছেন সেখানে হয়তো এইরকম অনেকেই আছেন, শত লোক আছেন যারা সরকারি দলের সাথে জড়িত ছিলেন, তারা সংসদ সদস্য হওয়ার ক্ষমতা ছিল বাট তারা হতে পারেননি। বাট উনি এসছেন অর্থের জোরে এবং উনি সংসদ সদস্য হয়ে গেছেন। উনি সংসদ সদস্য হননি, ওনার খায়েশ হয়েছে ওনার স্ত্রীকে সংসদ সদস্য বানানোর, স্ত্রীকেও সংসদ সদস্য বানিয়েছেন। উনি যদি হয়তো কুকুর পুষতেন, হয়তো জানি না, যদি বাংলাদেশে বিধান থাকতো ওনার কুকুরকে উনি হয়তো
অর্থ দিয়ে চাইতেন, বা ওনার যদি ওই রকম কেউ খায়েশের লোক থাকতো তাকেও হয়তো উনি অর্থ দিয়ে বানাতে পারতেন। দিস ইজ দ্য সিস্টেম যে বাংলাদেশে চলে আসছে, যেখানে সংসদ সদস্য হওয়া বা মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়া এটিও নির্ধারণ করে আপনি কতটুকু ফাইন্যান্সিয়ালি ডোনেট করতে পারবেন, দিতে পারবেন এটার উপর। এখানে রাজনৈতিক জবাবদিহিতা নেই, সত্যি কথা যেটি এটি নেই। এবং এইখানে যারা এই পদগুলোকে দখল করে আছেন বিভিন্ন দলের, আমি শুধু বর্তমান সরকারের কথা বলছি না, বিভিন্ন সময়ে তারা সবসময় জবাবদিহিতার ঊর্ধ্বে। তারা আপনার আমার আমাদের 18 কোটি মানুষের জবাবদিহিতা নেওয়া বা দেওয়ার সময় তাদের নেই। তারা যথেষ্ট পরিমাণ এ ব্যাপারে এই বিষয়গুলোর বাইরে। আসলে আমরা যে বাংলাদেশে বাস করছি এটি একটি আমলাতান্ত্রিক কাঠামো এবং জটিলতার মধ্যে চলা বাংলাদেশ, যেখানে স্থানীয় সরকার কাঠামো অত্যন্ত দুর্বল এবং স্বাধীন এবং দক্ষ বিচার ব্যবস্থা নেই বললেই চলে। বিচার ব্যবস্থা অত্যন্ত রকমের দুর্বল কাঠামোর উপর দাঁড় করানো, যেটি নিয়ে অনেক আইন বিশেষজ্ঞ চেষ্টা করেছেন, কখনো কখনো প্রাক্তন বিচারপতিগণ চেষ্টা করেছেন, বাট সেটি কখনোই তৈরি হয়নি। এর বাইরে যে মত প্রকাশের স্বাধীনতা সেটি ছিল না। আমি বলবো যে স্বাধীনতার পর থেকে আজ অবধি এক এক সময় এক এক পরিস্থিতি ছিল, বাট এখন মোটেও নেই, এখন মোটেও নেই মত প্রকাশের স্বাধীনতা নেই। আমি যারা সরকার দলীয় আমার বন্ধুরা আছেন তাদের কাছে করজোরে মিনতি করছি, আপনারা ভুল বুঝবেন না, আমি সত্য কথা তুলে ধরছি, আপনারা কথা বোঝার চেষ্টা করুন। এটি আপনাদের জন্য ক্ষতিকর। রাজনৈতিক এবং প্রশাসনিক দুর্নীতি এটি ভয়ঙ্কর অবস্থা দিনে দিনে তৈরি হয়েছে, এটি যেটি যে চিন্তা করার মতো না। আজকে একটি জেলা শহরের ছাত্রলীগের প্রেসিডেন্টের ব্যাপারে বলা হয় যে সে 2000 কোটি টাকা পাচার করেছেন, তাহলে টোটাল অবস্থাটা কি হতে পারে, এবং সেটি সরকারের তরফ থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। তো আপনারা বুঝে নিন যে টোটাল সিচুয়েশনটা কি, কত লক্ষ কোটি টাকা আজকে বিদেশে পাচার হয়ে গিয়েছে। এবং এই যে দুর্নীতির যে জায়গাটা, একজন ড্রাইভার, সেখানে বলা হচ্ছে যে 56 বা 57 জন একটি মন্ত্রণালয়ের সচিবালয়ের ড্রাইভার এবং পিয়ন যারা 100 কোটি টাকার উপরের মালিক। এটিকে আপনি কি চিন্তা করতে পারেন যে আসলে আমরা কোন বাংলাদেশে বাস করছি? পুলিশ এবং প্রশাসনকে রাজনীতিকরণ, আজকে পুলিশ যারা এক সময় আওয়ামী লীগ করতেও না, তারা আজকে বড় বড় আওয়ামী লীগার হয়ে গিয়েছে। আওয়ামী লীগের বন্ধুরা হয়তো বুঝতেও পারছেন না যে তারা নিজেদের দলকে কত বড় ক্ষতিগ্রস্ত করছেন এর মধ্য দিয়ে। প্রশাসনে আমি আমার অনেক বন্ধুকে চিনি যারা এক সময় অবশ্যই আওয়ামী লীগ করতো না, আজকে তারা অনেক বড় আওয়ামী লীগার। 15ই আগস্ট এবং বিভিন্ন দিনে তারা মুজিব কোড পরে, তারা সরকারি কর্মকর্তা, বাট মুজিব কোড পরে তারা ফুল দিতে চলে যান টুঙ্গিপাড়ায় অথবা ধানমন্ডি 32 নম্বরে। তো এটি বিরাজ করছে বিকজ অফ প্রমোশন পাওয়ার জন্য, ভালো সুবিধা পাওয়ার জন্য, ভালো পোস্টিং পাওয়ার জন্য, চোখে আসার জন্য। বাট রিয়েলি কি তারা এই দল করেন? আসলে কিন্তু না। এটি একটি জাস্ট ক্যামোফ্লেক্স তৈরি করা, যেটি হচ্ছে বাংলাদেশে। নিয়োগ এবং সরকারি কাজে প্রচণ্ডভাবে দলীয় লোককে নিয়োগ করা হচ্ছে। এটি একটি বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে মেধার মূল্যায়ন না করে যেখানে নিয়োগটা হয়, বিশেষ করে সরকারি কাজগুলোতে অবশ্যই দেখা হয় যে সে দলীয় কিনা, কে আসলো প্রথমেই বিবেচনা করা হয় দলীয় বিবেচনা থেকে, যেটি আমি মনে করি অত্যন্ত গর্হিত অন্যায়। এবং দুর্নীতি দমন কমিশন এটি একটি, আমার মতে এটি একটি সম্পূর্ণ অকার্যকর প্রতিষ্ঠান। এখানে যারা আছেন যে চেয়ারম্যান বা হিসাবে, এরা খারাপ মানুষ না, এদেরকে আমি খারাপ মানুষ বলবো না, বাট এদের স্বাধীনভাবে কাজ করার কোনো অধিকার নেই। আমি সত্যি কথা যেটা আমি জানি, আমি সেটা হলো তাদেরকে অবশ্যই গ্রিন সিগন্যাল নিয়ে কাজ করতে হবে। সরকার যদি বলে যে হ্যাঁ অমুকের বিরুদ্ধে তদন্ত হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে। সরকার যদি বলে নো ইউ ক্যানট ডু ইট, তাদের কোনো সাধ্য নাই যে তার বিরুদ্ধে তদন্ত করে, তাহলে এটি কোনো একটি সক্রিয় সংস্থা হতে পারে না, যেখানে একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে তদন্তের জন্য সরকারের অনুমোদন নিতে হয়। আপনারা জানেন ভারতে একটি প্রতিষ্ঠান রয়েছে সিবিআই। সিবিআই এর নাম শুনলে মন্ত্রীদের চেয়ার কাঁপতে থাকে, হ্যাঁ, পার্লামেন্ট মেম্বারদের, বড় বড় রাজনৈতিক নেতারা সিবিআই কে ভয় পায়, যদিও এখন সে অবস্থা নেই। বাট বাংলাদেশে যেটি দুর্নীতি দমন কমিশন সেই জায়গাটি নিতে পারেনি বলে আমি বিশ্বাস করি। প্রশাসনের সকল প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব, এটি একটি ভয়ঙ্কর রকমের দুরবস্থা বাংলাদেশের, যে প্রশাসন চলবে তাদের নিজস্ব অবস্থান দিয়ে। আপনারা ওয়াহিদার কথা জানেন, আমাদের একটা বোন ওয়াহিদা
তাকে কত নির্মমভাবে প্রহার করা হয়েছে। তার অপরাধ, সে দুর্নীতি দমন করতে চেয়েছিল, সে সেখানে যে রিলিফ গিয়েছে সে রিলিফটাকে প্রপার ডিস্ট্রিবিউশন করতে চেয়েছিল, সে সেখানে ভালোভাবে ওই উপজেলাটাকে একটা নিরপেক্ষ পরিস্থিতির মধ্য দিয়ে সে প্রশাসনকে চালাতে চেয়েছিল। আজকে অহিদাকে প্রহারের মধ্য দিয়ে অহিদার এই অবস্থা, আল্লাহ অহিদাকে হয়তো 18 কোটি মানুষের দোয়ায় ফেরত দিয়েছে, বাট অহিদার মধ্য দিয়ে কিন্তু একটা মেসেজ চলে গেছে যারা নির্বাহী অফিসার আছেন তাদের কাছে। কি মেসেজ গিয়েছে? যে তোমরা যদি এইভাবে কাজ করো তাহলে ওয়াহিদার মতো অবস্থা হবে। আমি ভুলে গেছি একজন ইঞ্জিনিয়ারের কথা, যে ইঞ্জিনিয়ার সে নিরপেক্ষভাবে কাজ করতে চেয়েছেন দেখে তার অফিসে এসে তাকে রক্তাক্ত করা হয়েছে, কিন্তু আমরা শুনতে পাই নাই যারা রক্তাক্ত করা হয়েছে তাদের ব্যাপারে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা কখনোই, আমি মনে করি না যে প্রশাসনের যারা আছেন তাদেরকে দোষ দেওয়া যায় এক্ষেত্রে। কারণ আমি সম্প্রতি একটি ঘটনা বলি, কোনো একটি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ে কোনো একটা জায়গায় একর হবে, সেখানে যিনি ডিএস সে একটি কবরস্থানকে সংযুক্ত করে, ওখানে কবরস্থান আছে দেখিয়ে উনি ম্যাপটা করে রেডি করে দিয়েছেন। সেক্রেটারি সাহেব ওনাকে বলেছেন যে হোয়াই তুমি এটা করেছো, তুমি কি ইমিডিয়েট এই মন্ত্রণালয় ত্যাগ করবা, না তোমাকে আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব। অর্থাৎ কবরস্থানও দেখানো যাবে না যেখানে মানুষ ঘুমিয়ে আছে। উনিও তো কবরে যাবেন, হয়তো হয় কবরে যাবেন না হয় চিতায় যাবেন, উনি তো যাবেন একদিন। তো পরিস্থিতিটা এমন হয়েছে যে আসলে এটি নিয়ন্ত্রণের মধ্যে নয়, নিয়ন্ত্রণের বাইরে। আর এর বাইরে যেগুলো আছে, যেমন স্থানীয় সরকার কাঠামো, আমি আবারও বলছি এটি অত্যন্ত দুর্বল, আমলাতান্ত্রিক কাঠামো এবং জটিলতা মারাত্মক। স্বাধীন এবং দক্ষ বিচার ব্যবস্থা আমাদের জন্য খুবই জরুরি। মত প্রকাশের স্বাধীনতা এটি থাকতে হবে, এটি আমি মনে করি সরকারের উচিত এটি দেওয়া। কারণ মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, আজকে হয়তো সরকার মনে করছে যে দীর্ঘমেয়াদে এর একটা সুফল পাবে, কখনোই এটির সুফল দীর্ঘমেয়াদী হবে না। এই সরকার আর যাই হোক কিয়ামত পর্যন্ত থাকবে না, এটি নিঃসন্দেহে। তো যেদিন এই সরকারের পতন হবে, যেদিন এই সরকার ক্ষমতা হারাবে, তখন বুঝবে যে এই যে মত প্রকাশের স্বাধীনতা দিতে পারেনি তার বিপরীতে তাকে কত পার্সেন্ট বা কতটুকু সাফার করতে হচ্ছে। স্বাধীন এবং দক্ষ বিচার ব্যবস্থা দেশের জন্য জরুরি, এবং রাজনীতি এবং প্রশাসনিক দুর্নীতি দমনটা জরুরি। পুলিশ এবং প্রশাসন রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসা জরুরি। নিয়োগ এবং সরকারি কাজে দলীয় লোক নিয়োগ না দিয়ে যোগ্য লোক নিয়োগ দেওয়াটা জরুরি, এবং দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করা জরুরি, এবং প্রশাসনের সকল প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা জরুরি। আমি আজকে যে কথাগুলো বললাম, কেন বললাম, এবং এই কথাগুলোর বিপরীতে আমাদের যে বিষয়টা আপনাদের সামনে চলে আসে সেটি হলো যে আসলেই আমরা যারা 18 কোটি মানুষের পরিবার, এই পরিবারের যারা আমরা সদস্য, আমাদের কর্তব্য কি? দেখুন, আমার বয়স 52 বছর, হয়তো অনেকের চাইতে ছোট, আবার অনেকের চাইতে বড়। আপনি কি আমাকে বলতে পারেন যে আমার আগামীকাল ভোর হবে কিনা, অথবা আজকে আমি এই লাইভটা পুরোপুরি শেষ করতে পারবো কিনা, তার আগে কি আল্লাহ আমাকে নিয়ে যাবে না? আপনার কাছে কি এরকম কোনো গ্যারান্টি আছে? আমার কাছে নেই। তো আমার কাছে যে নেই, আমি সেটিকে বিশ্বাস করি। আপনি যে ধর্মের হন না কেন, যে দলের হন না কেন, যে মতের হন না কেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি কখন চলে যাবেন এই দুনিয়া থেকে সেটি আপনার জানা নেই। এটি নিশ্চয়ই আপনি অবিশ্বাস করবেন না, আপনি যে দলের হন না কেন। তাহলে যদি আপনার এটি জানা না থাকে, তাহলে আপনাকে আমি দ্বিতীয় প্রশ্ন করব। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করবেন, আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন, আপনি তো একজন সৃষ্টিকর্তার, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, যে একজন আছে যার কাছে জবাবদিহিতা করতে হবে। আমি অ্যাজ এ মুসলিম, আমি মহান রব্বুল আলামিন আল্লাহ পাককে বিশ্বাস করি, আমি একত্ববাদে বিশ্বাসী। আপনি অন্য ধর্মের হতে পারেন, আপনি অন্য ধর্মের, আপনি তো বিশ্বাস করেন কেউ একজন আছে। যারা নাস্তিক তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, বাট যারা আস্তিক, আমার দেশের 99 মানুষ, আমি বিশ্বাস করি আমরা আস্তিক, আমরা আল্লাহকে বা আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। তো আমি যে ওখানে ফিরে যাব, ওখানে যাওয়ার পরে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, হে কাজী শামীম হাসান, তুমি যে এসছো বাংলাদেশ থেকে, বাংলাদেশের জমিনে তোমাকে পাঠিয়েছিলাম, তুমি বাংলাদেশের অবহেলিত 18 কোটি মানুষের জন্য কি করে এসছো? আমি কি বলবো যে আমি 3 বেলা ভালো খেয়েছি, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি,
আমি মজার মজার চটকদার গল্প করেছি, আমি ভালো কাপড় পরেছি, আমি এর বাইরে পড়ালেখা করেছি কিছুটা, হ্যাঁ, আমি ভালো গাড়িতে চড়েছি, এটিকে আমি সম্পদ করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, হ্যাঁ, আমি রোজা রেখেছি, নফল রোজা রেখেছি। এটাই কি আমার বলার? আমাকে কি আমার দেশের জন্য আমি কি করেছি, আমার জাতির জন্য কি করেছি, আমার কওমের জন্য কি করেছি, আমার বাংলাদেশের মানুষের জন্য আমি কি করেছি, সেটি কি জবাবদিহিতে আসবে না? আমি বিশ্বাস করি আসবে। আমি বিশ্বাস করি আপনি আমার পরিবারের সদস্য, আমি আপনার পরিবারের সদস্য, আমি আপনার আত্মার আত্মীয়। আমি এটা বিশ্বাস করি। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আমি করি। আপনি হতে পারেন ভিন্ন ধর্মের, আপনি হতে পারেন আমাকে চরমভাবে অপছন্দ করেন অন্য দলের। আমার মত প্রকাশের যে ধরন, আমার মত কথা বলার ধরন, আমার জ্ঞানের গভীরতা আপনার পছন্দ নয়, আমার যথেষ্ট পরিমাণ কম রয়েছে, সেটি থাকতেই পারে, এটি কোনো অন্যায় নয়। তবে আমি বিশ্বাস করি আপনি আমার আত্মীয়। আমার বিশ্বাস আমাকে, আপনাকে, আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতা করতে হবে দুনিয়াতে। কার কাছে? আগামী প্রজন্মের কাছে। আগামী প্রজন্ম জিজ্ঞেস করবে যে তোমরা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছো, তোমরা দেশটাকে ধ্বংস থেকে বাঁচাতে পারতে, তোমরা করনি, তোমরা কিচ্ছু করনি, তোমরা ভীতু, তোমরা কাপুরুষ, তোমরা নারীদের দর্শিত হতে দেখেছ, তোমরা কথা বলনি, তোমরা চুপ করে থেকেছ, তোমাদের সামনে পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয়েছে, তোমরা কথা বলনি, তোমাদের সামনে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, লাখ কোটি টাকা লুট হয়েছে, তোমরা কোনো কথা বলনি। তোমরা কাপুরুষ, তোমরা ভীতু, তোমরা দেশটাকে ধ্বংস করেছ। ধ্বংসের দায় আমাকে নিতে হবে, আপনাকেও নিতে হবে। বিশ্বাস করুন আর নাই করুন, আমাদের সবাইকে নিতে হবে। আপনি কোন মতের, কোন পথের, সেটি বড় কথা নয়। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আরে ভাই কাতারে বসে বড় বড় কথা বলেন, আসেন বাংলাদেশে, বাংলাদেশে এসে এই কথা বললে আমি জানি আমি বেশিক্ষণ বাঁচবো না। এটিও আমি বিশ্বাস করি। আমার সাথে যত ভালো সম্পর্ক থাকুক, যতজনের ভালো সম্পর্ক থাকুক, এটি সে সময় নয়। তবে আপনি তো পারেন এই যে বিষয়গুলোকে তুলে ধরতে, বন্ধুদের মধ্যে আলোচনা করতে, ঘৃণা করতে, যারা আমার মাকে, আমার বোনকে, আমার কন্যাকে দর্শিত করার দুঃসাহস দেখায়, তাদের টুটি চেপে ধরতে ইচ্ছে হয় না? আপনি কি একবার চিন্তা করতে পারেন, আপনার মেয়েকে একজন দর্শিত করছে, আপনার গায়ে কি যন্ত্রণা হচ্ছে? আপনি কি অপেক্ষা করছেন যে আপনার মেয়ে যখন আসবে তখন? আজকে আপনি অন্যের মেয়ের জন্য চিৎকার করছেন না, আপনার মেয়ের জন্য কেন অন্যরা চিৎকার করবে? বাংলাদেশে এই যে ফাঁসির রায় হয়েছে ধর্ষণের জন্য, এটি কখনোই কার্যকর হবে না। কেন কার্যকর হবে না বলুন তো? কারণ দর্শক যখন এমপি হয়, মন্ত্রী হয়, দর্শক যখন বড় পদে থাকে, কুচরিত্রের লোক যখন সর্বোচ্চ পদে থাকে, তখন সে দেশে দর্শনের কোনো বিচার হতে পারে না। আইনের শাসন যখন নিরপেক্ষ নয়, তখন আমি বিশ্বাস করি যে আমি যদি সরকারি দল করি, আমি ডেলি একটা করে রেপ করব, 100 রেপের পরে গিয়ে আমি সেঞ্চুরি করে কেক কাটবো, যেটি হয়েছে বাংলাদেশে। আপনি কি বন্ধ করতে পেরেছেন? আমি বন্ধ করতে পেরেছি? আমরা পারিনি। আজকে ফাঁসির রায় হওয়ার প্রথম দিনই 5 জনের ফাঁসির রায় হয়েছে। কি হয়েছে? গতকালকে দর্শন হয়নি, আজকে হয়নি, কারণ আমরা জানি আমাদের হ্যাডম বেশি, আমরা পার হয়ে যাব। বিশ্বজিতের হত্যাকারীরা সমস্ত ভিডিওতে এসছে, পত্রিকায় এসছে, কই তাদের তো কিচ্ছু হয়নি। যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের প্রত্যেকের বেকসুর খালাস হয়েছে। বিবেকহীন বিচারক বেকসুর খালাস দিয়েছেন। তাহলে আমি যদি সরকারি দলের হয়ে দর্শন করি, আমাকে কে আটকাবে বলুন তো? আজকে আমার কনস্টেবল বোন একজন এসআই বা ওসি দ্বারা দর্শিত হয়, আত্মহত্যা করে, চাকরি ছেড়ে দেয়, এ সম্মান কোথাকার বলেন তো? এটা কার দায়? আজকের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই অব্যবস্থা, দুর্নীতি, দুঃশাসন, দর্শন, অর্থ পাচার, ঘুষ, এগুলো ঢুকে গেছে, অবস্থান নিয়েছে, শিকড় গড়িয়ে
এটি বটগাছ হয়ে এটি পুরো বাংলাদেশকে ছেয়ে দিয়েছে। বন্ধুরা, আপনি যে দল করেন না কেন, সাফার কিন্তু আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে। আমি বাংলাদেশে থাকলে হয়তো আজকে এত লাউডলি কথা বলতাম না। আমি যদি রেগুলার বাংলাদেশে যেতাম, আমি হিপোক্রেট নই, আমি সত্য কথা বলছি। বাট আমরা যদি প্রত্যেকটা জায়গায় এদেরকে ঘৃণা করতে শুরু করি, আমরা যদি প্রত্যেকটা জায়গায় এদেরকে প্রতিরোধ করতে শুরু করি, আমরা কিন্তু বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারবো। কে প্রধানমন্ত্রী হলো, কে মন্ত্রী হলো, কে এমপি হলো, আল্লাহু আকবার, এটি আমার ব্যাপার নয়, এটি আমার বিষয় নয়। আমি শিওর আমি সংসদ হব না, আমি মন্ত্রী হব না, আমি প্রধানমন্ত্রী হব না। বাট আমি দেখতে চাই, আপনি দেখতে চান, আমরা দেখতে চাই 18 কোটি থেকে একজন প্রধানমন্ত্রী হবে, 350 জন এমপি হবে, 50-60 জন মন্ত্রী হবে। তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো? তাই বলে কি আমরা প্রতিবাদ করব না? তাই বলে কি আমরা এভাবে দর্শিত হতে দেব? এভাবে ঘুষ, দুর্নীতি, বিদেশে হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার, মাদকের অবাধ ব্যবহার, এগুলো হতে দেব? আজকে মায়ানমার আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়। নামতে নামতে আমরা কোথায় নেমে গেছি, আমাদের অবস্থান কোথায় এসে দাঁড়িয়েছে। একবার কি আমাদের গায়ে যন্ত্রণা হয় না? কেন হয় না? কেন মনে করি না যে আমাদের গায়ে যন্ত্রণা হওয়া উচিত? বন্ধুরা, আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, বিশ্বাস করুন, বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনি নারী হন, আপনি পুরুষ হন, আপনি যে দলের, যে মতের, যে ধর্মের হন না কেন, নিজেকে প্রশ্ন করুন, একজন মানুষ এর সংজ্ঞা কি? আমি কি রক্তে মাংসে একজন দেখতে সুঠাম দেহি হলেই কি আমি মানুষ? আমার বিবেক মরে গেছে, আমার বিশ্বাসগুলো কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে, আমার রন্ধে রন্ধে দুর্নীতি, অনৈতিকতা, অস্বচ্ছতা। আমি কি মানুষ? অবশ্যই আমি মানুষ নই। জবাব আমাদের দিতে হবে। একটা জবাব দুনিয়াতে আগামী প্রজন্মের কাছে, আরেকটা জবাব আখেরাতে আমাদের দিতেই হবে। প্লিজ আমরা জবাবের জন্য তৈরি হই, যেন বলতে পারি যে আমি আমার সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমি আমার দেশের জন্য করার চেষ্টা করেছি। আপনাদেরকে বলছি, দুর্নীতিবাজদের ধরার যে প্রোগ্রাম, সেটি অসম্ভব ভালোভাবে চালু হয়েছে। কাউকে ছোট করব না, কারো নাম বলবো না। আপনারা গোপনে তথ্য দিয়ে আমাকে সহায়তা করুন। আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আমরা পৃথিবীর যে প্রান্তে আছে তাদেরকে যদি 15 বছর 20 বছর করে জেল দিতে পারি, তাদের অর্থ যদি ওই দেশের সরকার নিয়ে নিতে পারে, তাদের সমস্ত অর্থ যদি বাজেয়াপ্ত হয় এবং 15-20 বছর করে এক একজনের জেল হয়, তাহলে মনে রাখবেন, এমন যদি 200 জনের আগামী কয়েক বছরের মধ্যে করতে পারি, 200-300 জনের বড় বড় মানুষ, আপনারা নাম শুনে অবাক হয়ে যাবেন। অলরেডি শুরু হয়ে গেছে, 2 জনের 15 বছর করে জেল হয়েছে, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। ইনশাআল্লাহ এভাবে 200-2000 লোকের হবে, তখন কেউ আর বাংলাদেশ থেকে অর্থ পাচার করবে না। আর অর্থ পাচার যদি না করে, দেশে এত হাজার হাজার কোটি টাকা লুট করে রাখা যাবে না। আমাদেরকে সেটা করতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আর সমন্বিত প্রতিরোধ, আমি বিশেষ করে মা বোনদের বলবো, যেখানে দর্শনের ঘটনা ঘটবে, সাথে সাথে কেটে দিবেন, সাথে সাথে কেটে দিবেন, জায়গা মতো কেটে দিন। ফাঁসির ব্যাপার পরে হবে, কেটে দিন। যদি এর জন্য আপনাকে শাস্তি পেতে হয়, আল্লাহ কসম বলছি, আমি আদালতে দাঁড়াবো, আমি নির্দেশদাতা হিসাবে একমাত্র আসামি হয়ে, হুকুমের আসামি হয়ে শাস্তি মেনে নেব। তারপরও আমি আমার দেশের মা বোনের নিরাপত্তা চাই। কাটা শুরু করেন। আপনারা যদি কাটতে পারেন, তাহলে দেখবেন দর্শকরা ভয় পাবে, যত বড় দর্শক হোক। দর্শক যদি মন্ত্রী হয়, কেটে দিন, কাটা শুরু করুন। রুখে দাঁড়াতেই হবে। যদি রুখে দাঁড়াতে পারেন, ইনশাল্লাহ বাংলাদেশ এক নতুন বাংলাদেশ দেখতে পাবে সারা পৃথিবী। আমি সেই দিনের অপেক্ষায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কাজী শামীম আহসান, জীবন গেলেও আমি ভয় পাবো না, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা 18 কোটি মানুষ, মনে রাখবেন, আমি আপনাদের আত্মার আত্মীয়। আমি খুব ক্ষমতাশালী মানুষ না, তবে আমার মধ্যে সাহস আছে,
আমার মধ্যে শক্তি আছে, সে শক্তি আপনারা। ইনশাআল্লাহ বাংলাদেশের পক্ষে একসাথে কাজ করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।